একটা বিষয় যে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে আপনি যদি ধরেন নারীর প্রতি সহিংসতা নানান রকম তথ্যপত্র আমাদের কাছে আছে, আবার যদি আপনি নারী শিক্ষার ক্ষেত্রে বলেন সেরকমও তথ্যপত্র আমাদের আছে। এবং আপনি বলছিলেন যে 51% যে নারী, আপনি যেহেতু কাজ করেছেন বিশেষ করে শ্রম সেক্টরে আপনি কাজ করেছেন, মোটা দাগে যদি আপনি সহিংসতার চিত্রগুলো বলেন, আমরা অন্য জায়গাগুলো আসবো, মোটা দাগে যদি বলেন মানে কেমন, এমন কোনো উদাহরণ আপনি যেটা দেওয়া দরকার যেটি আসলে আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের কর্ণকুহরে যায় আর কি। আমি প্রথমেই হচ্ছে একটু পোশাক নিয়ে বলতে চাই আর কি। জি, এটা একটু আমি বলতে চাই, পোশাকের তো স্বাধীনতা থাকা দরকার। পোশাক ধরেন কেউ বোরকা পরতে পছন্দ করতে পারে, কেউ ধরেন টপস পরতে পছন্দ করতে পারে, জিন্স পরতে পছন্দ করতে পারে, যেমন আমার জিন্স খুব পছন্দ। কিন্তু এইটা কেউ কাউকে বাধ্যতামূলক করবে না, এই সংস্কৃতিটা গড়ে ওঠা আমাদের খুব জরুরি আর কি। কোনোটাই কেউ বাধ্যতা, আমি শ্রমিকদের মধ্যে কাজ করি, তো শ্রমিকরা কোন জায়গা থেকে বোরকাটা পরে সেটা আমি জানি আর আসলে। কিন্তু আবার যখন একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মানে কোনো একটা পোশাক বাধ্য করে দেয়, বা আপনি আপনার প্রগতিশীল ধারণা থেকেও যদি কোনো কিছুকে চাপায় দিতে চান, দুইটাই কিন্তু বুমেরাং হয়ে যায়। আপনি যদি আপনার বেসিক জায়গাটা চেঞ্জ করতে পারেন, আপনার কেন হচ্ছে আপনার এই পরিবর্তনগুলো হচ্ছে, আমি তো প্রথম বলছি একটা আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণ, এবং একটা পুঁজিবাদী পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা তার একটা প্রভাব সর্বত্র পড়বে, নারীদের একদম সব জায়গায় পড়বে। সেই কারণগুলো যদি আপনি উচ্ছেদ করতে পারেন, একটা মেয়ে বাংলাদেশে খুব স্বাধীনভাবে চলতে পারতেছে। যদি আমি রাত 3টার সময়, মানে আপনাদের এখান থেকে ফেরার সময় আমি কিন্তু একা যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, কিন্তু এই অবস্থাটা যদি বাংলাদেশে আর না থাকে, যে না বাংলাদেশে যে কোনো সময় একটা মেয়ে যদি রাত 3টার সময় তার মেডিকেলে যেতে হয়, কোনো জায়গায় যেতে হয়, সে যেতে পারতেছে, তাহলে এই অবস্থাটার পরিবর্তন হলে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তার মানে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন হলে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। আর সংখ্যাতত্ত্বের জায়গা থেকে যদি বলি, এটা তো একটা আসলে ভয়াবহ জায়গা আছে। আমরা আসলে কতটুকু ধর্ষণ নিপীড়নের খবর জানি, যে কয়টা খুব নৃশংস সকলের সামনে আসছে সেগুলো আমরা জানি। অসংখ্য নারী হচ্ছে তো প্রতিদিনই নানানভাবে নিপীড়নের শিকার হচ্ছে, এবং এটা ঘরে বাইরে হচ্ছে। আমি শ্রমিকদের ক্ষেত্রে বলতে পারি যে কারখানার ভিতরে, এবং আপনি জানেন হাইকোর্টের যে রায়টা আছে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা, মানে সেটাও কিন্তু কারখানাগুলো কর্মক্ষেত্রে, ইভেন আমি মনে করি যে মিডিয়া হাউস সর্বক্ষেত্রেও কিন্তু সেটা কার্যকর এখন পর্যন্ত হয়নি। ফলে নারীদের ক্ষেত্রে নিরাপদ বা নারী বান্ধব পরিবেশ তৈরি করার যে পরিস্থিতি সেটা নেই। আর নৃশংসতার জায়গাটা কিন্তু ভয়াবহ আকারে আছে। খুব গুটি কয়েক মানে নৃশংসতার ঘটনা হয়তো আমরা প্রতিদিন মিডিয়াতে যেগুলো আসছে সেগুলো হয়তো আমরা দেখছি। প্রতিদিন যে অসংখ্য নারী নিপীড়ন এবং নানান ধরনের ধর্ষণ নিপীড়ন শিকার হচ্ছে সেইগুলো কিন্তু আমরা জানতে পারি না। ফলে এটা তো সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝানোর কিছু নাই, পরিস্থিতিটাই আসলে ভয়াবহ আছে। এখন সেই পরিস্থিতি থেকে আমরা যদি বলি যে আমরা কি কেবলই পিছিয়ে যাচ্ছি, দুইটা দিকই আমাদের বাংলাদেশে আছে। একটা হলো পিছিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু বাংলাদেশে হচ্ছে, নারীদের পিছিয়ে দেওয়ার সেই রাজনীতিটা কি এগিয়েছে, সেই রাজনীতিটা বাংলাদেশে হচ্ছে। এখন আবার যদি আমাকে জিজ্ঞেস করেন অগ্রগতির দিকে আপনার মনে হয়, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নারীরা কি সামগ্রিকভাবে পিছিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীরা তো লড়াই করছে। এখন কোনো একটা, আপনি তো বাংলাদেশকে সত্যি সত্যি মানে আফগানিস্তানের মতো করতে পারবেন না, কারণ আপনার একটা কৃষক নারী মাঠে কাজ করছে, যে নারী কারখানায় কাজ করছে, যে চা বাগানে কাজ করছে, যে ট্যানারিতে কাজ করছে, বা যে ইট ভাঙতেছে, সে তো আসলে তার জীবন মানে চলে না, এই জন্য তার একটা আয় করতেই হবে। তাকে তো আপনি বন্দুক ঠেকায়ও ঘরে ঢুকাইতে পারবেন না। যতই আমাদের প্রতিক্রিয়াশীল দল বা আমাদের বিরোধী দল যারা মুক্তিযুদ্ধের সময় ঘাতক ছিল, তারা যতই হচ্ছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, কিন্তু এটা সম্ভব না। ফলে হচ্ছে নারীরা এখানে প্রতিরোধ গড়েই তুলবে, কিন্তু এইটা একান্তই নারীরা নিজেরা গড়ে তুলতেছে বাংলাদেশে। এটা গার্মেন্টস সেক্টর, এটা তো সরকারের জায়গা থেকে বা পুঁজিপতিরা খুব নারী মুক্তির প্রশ্নে ভাইবা নারীদেরকে গার্মেন্টসে নিয়ে আসছে, ব্যাপারটা তো সেরকম না। ফলে হচ্ছে নারীরা নিজেরা লড়াই করে কিন্তু অনেক দূর অগ্রসর হচ্ছে, এবং লড়াইগুলো তারা করছে। কিন্তু রাজনীতিটা বাংলাদেশের যেটা হচ্ছে মানে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত, এটা পিছিয়ে দেওয়ার রাজনীতি, পিছিয়ে দেওয়ার। আপনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হিসাবে যেটিকে চিহ্নিত করছেন, তার বিপরীতে মানে প্রতিক্রিয়াশীল সেই অর্থে একদম মার্গ প্রতিক্রিয়াশীলের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতাদর্শ কিরকম, তাদের দর্শন কিরকম? আমি তো প্রথমেই আপনাকে শুরুতেই কিন্তু সংসদের চিত্রটা বলছিলাম।
আপনি কি মনে করেন এরকম একটা সংসদ যেখানে হচ্ছে মাত্র 7 জন সংসদ সদস্য নারী নির্বাচিত হয়েছেন এবং 3 জন মন্ত্রী পরিষদে আছেন, এবং এরকম একটা সংসদের কাছ থেকে আপনি কি খুব নারীবন্ধ পদক্ষেপ আশা করেন? সম্ভব? আমি কি যদি এদের কাছে যদি আমরা লড়াই করবো এই জন্য, আমি যদি বলি সিটু সনদের বাস্তবায়ন, হ্যাঁ, কোনো সংরক্ষণ ছাড়া, কোনো অনুচ্ছেদ সংরক্ষণ ছাড়াই সিটু সনদ বাস্তবায়ন করা, অনেক ইসলামিক দেশে কিন্তু সিটু সনদ বাস্তবায়ন হয়েছে। আমরা যদি বলি ইউনিফর্ম ফ্যামিলি কোড তোমরা বাস্তবায়ন করো, এটার জন্য আমি লড়াই করব, নারীর সম্পত্তি সমান অধিকারের জন্য আমরা লড়াই করব। কিন্তু যদি সংসদটা এরকম হইতো যে 51% ভোট নারীর, আমার 50% নারী হচ্ছে এখানে হচ্ছে নারী সদস্য পার্লামেন্টে আছে, সেটার একটা ইম্প্যাক্ট কি পুরা নারী সমাজের উপরে পড়বে না? পড়তো না। আপনি যতটা নারীর যন্ত্রণা বুঝবেন একজন নারী হিসেবে, শিউলি আপা তো নিঃসন্দেহে সেই যন্ত্রণাটা বেশি বুঝবে। ফলে এই পরিবর্তনের জন্য তো রাজনৈতিক পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সহিংসতা মানে ব্যাপক আছে, লড়াইও ব্যাপক আছে, কিন্তু এটাকে আরো সংগঠিত করে জোরালো করা উচিত। আরেকটা জায়গা আমি এখানে একটু যুক্ত করতে চাই প্রগতিশীলদের ক্ষেত্রে। একটা হলো, আপনি তো নিশ্চয়ই বর্জুয়া রাজনৈতিক দলগুলোর কাঠামোকে আপনি বলবেন না খুবই নারীবাদী কাঠামো, কারণ ওখানে তো আমরা দেখেছি যে সংসদ সদস্য নির্বাচন করতে গিয়ে অনেকে পারেন নাই, অনেকে দল থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করতে হয়েছে, নির্বাচিত হয়েছেন দল থেকে। এই লড়াইগুলো তো আসলে দলের পুরুষতান্ত্রিক কাঠামো, মানে আমাদের যেহেতু রাষ্ট্রটাই পুরুষতান্ত্রিক, দলগুলোর মধ্যে পুরুষতান্ত্রিক এই যে কাঠামোটা দলগুলোর, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে আছে। ফলে তাদেরও ভিতরে কিন্তু একটা পুরুষতান্ত্রিক বিরুদ্ধে একটা লড়াই চালাইতে হয় আর কি। তো এই লড়াইটা করতে হলে আসলে তাদেরও যেমন করতে হয়, আবার প্রগতিশীলদের ক্ষেত্রে বলবো তারা সবসময় মনে করে যে কোনো না কোনো দলকে সাপোর্ট করে তারা হচ্ছে একটা সমর্থন নিয়ে কোনোভাবে পার হয়ে যাবে, তারা বিকল্প ধারাটাকে সাপোর্ট করে না, যেটা আপনি প্রথম দিকে বললেন। প্রগতিশীলরা এর আগে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, এক অংশের প্রগতিশীল, এইবার নির্বাচনে আমি দেখলাম প্রগতিশীলরা বিএনপি সাপোর্ট। এর বিকল্প থাকে বিকল্প, আমরা তো একটা বিকল্প আছি, মানে ওই যে আমি বললাম আপনাদের মেসেজগুলো আসলে আমি এক্সপেক্ট করতেছি, হ্যাঁ তুমি অনেক লড়াই করো, লড়াই করার দরকার আছে, কিন্তু আমাদেরকে যে মানে এটা তো বুঝতে হবে যে অনেকেই বলে যে ভোট করতেছেন মানুষ তো আপনাদেরকে খুব রেসপেক্ট করে, তো ভোটটা করেন না, সম্মানটা তো আছে। আরে আমরা এটা তো দেখতে চাই, ভোট মানুষ সম্মানটা কি করে, ভোটটা দিয়েও তো আমি সেটা বিচার করতে চাই। তো সেই জায়গাটা থেকে বিকল্প ধারাটার ক্ষেত্রে কিন্তু প্রগতিশীলরা এদিকে, প্রগতিশীলদের কিন্তু এখানে দায় আছে। আমি আমার যেটা মনে হয়, মানে আমি একটু সমালোচনা করছি প্রগতিশীল, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় প্রথমত প্রগতিশীল দলগুলো ওনারা জনগণ থেকে বা সাধারণ মানুষ থেকে কিছুটা বিচ্ছিন্ন, কিছুটা না বেশ খানিকটা বিচ্ছিন্ন। এবং ধরেন একটা প্রতিক্রিয়াশীল দল বা ধরেন একেবারে চরম প্রতিক্রিয়াশীল দল, তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যেভাবে রিলেট করছেন, যেভাবে তারা তাদের সাথে গণসংযোগ করছেন, আমার মনে মানে আমি নিজেও একসময় ছাত্র রাজনীতি করতাম প্রগতিশীল দলে, তো আমার যেটা মনে হয়েছে যে এইখানটায় কোথায় যেন একটা গ্যাপ আছে মানুষের সাথে মেশার, মানুষের সাথে কথা বলার, বা তাদের সঙ্গে কিভাবে তাদেরকে আরো, কারণ ধরেন আপনার কমিউনিজম বলেন, সমাজতান্ত্রিক দল বলেন, তাদের কিন্তু মূল, আপনার কিছু বলার থাকলে আপনি নিশ্চয়ই বলবেন, মানে আমি আমার জায়গা থেকে আমি বলছি যে তাদের মূল হচ্ছে যে তারা হচ্ছে যে সাম্যবাদী বিশ্বাসী, তারা সাধারণ মানুষ, একদম গরিব মানুষদের জন্য তারা তাদের জীবনকে একেবারেই ইয়ে করে দেন, মানে বিলীন করে দেন, এবং সাধারণ মানুষের জন্য তারা তাদের সম্পত্তি দিয়ে দেন, তাদের জীবনের সময় দিয়ে দেন, তারা প্রচুর পরিশ্রম করেন, হ্যাঁ নানান কিছু করেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তারা কোথাও গিয়ে সংযোগটা করতে পারছেন না। আজকে এত বছরেও কোনো সমাজতান্ত্রিক দল এখন পর্যন্ত এককভাবে কোনো রাজনৈতিক একটা শক্ত জায়গা তৈরি হয়নি, বা তারা এককভাবে নির্বাচন করার বা জিতে যাবেন সেই রকম একটা জায়গা এখন আমাদের দেশে তৈরি হয়নি। তো সেই জায়গাটার কোথায় একটা গ্যাপ আছে। জলিয়াপা উত্তর দেবে, কিন্তু আমি যদি আবার উল্টো প্রশ্নটা আপনাকে করি, শিল্প চর্চার ক্ষেত্রে আপনি একদম তথ্যচিত্র নির্মাতা, আমি বাচিক শিল্পীও, বাচিক শিল্পীও বটে, তো সেই জায়গা থেকে এই কাজগুলো কি খুব করে হয়েছে? মানে আমরা বলতে পারি যে নারী তথ্যচিত্র কতগুলো নির্মিত হয়েছে, ধরেন আপনি তৈরি করেছেন, মানে সমাজকে যে আমি দেখাবো জিনিসগুলো, সেই আপনাদের জায়গাটাও কি আসলে দায়িত্ব পালন করতে পেরেছে? আমার জায়গাগুলো, আরেকটা বিষয় আমি যুক্ত করি, মানে আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফিতে পড়ালেখা করেছি, সেই জায়গা থেকে আমি বলছি যে অনেক ক্ষেত্রেই নারীদের, অর্থাৎ নগর জীবনে একটা হয়তো প্রতিষ্ঠার জায়গা আছে নারীদের, কিন্তু প্রান্তিক নারীদের সাথে তাদের আমার মনে হয় অনেক পার্থক্য।
এবং তারা সেটি চায় কিনা বা সুযোগ আছে কিনা। এবং আপনি যেটি জলি আপাকে প্রশ্ন করছিলেন, আমার প্রশ্ন কিন্তু আপনার জায়গা থেকে, আচ্ছা। মানে আমরা নির্মাণগুলো করছি কিন্তু সেগুলো একদম নগর সভ্যতার আদলে। আমাদের তো এটা পেশা। এখন আমি যখন পেশাকে দেখব তখন দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে হায়ার করছে তাদের কাজের জন্যে। এটা হচ্ছে যে আমার পেশার জায়গা, মানে ভাত খাওয়ার জায়গা, ঠিক আছে, আর্থিক, যেমন আপনার স্যালারির একটা জায়গা আছে, সেখানে আপনি আপনার শ্রমটা দেন, কিন্তু একটা দায়ও তো আছে, এখন শিল্পের একটা দায় হ্যাঁ, আছে। আমার যেটা দায় আছে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে যখন আমি আমার ব্যক্তিগত যখন আমি দেখি যে নারীদের কোনো উন্নয়ন, বা আমি নিজেও দেখা গেছে যে আমার একটা স্কুল আছে সরল পাঠ শিশুদের নিয়ে, তো সেখানে আমি দেখা গেছে যে ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে বেশি প্রাধান্য দিয়েছি, এবং তার মায়েরা ওই মেয়েগুলোকে, তারা হচ্ছে যে মা তো কাজে চলে যায় মানুষের বাসায়, সে সারাদিন ভোরে 5-6টা বাড়িতে কাজ করে, আর তার যে মেয়েটা, সেই মেয়েটা হচ্ছে তার ওই যে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখাশোনা করে, কোনো পড়াশুনোর জায়গা এনে। তা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখা গেছে যে ওই মাদেরকে কনভিন্স করে তাদেরকে বাচ্চাগুলোকে, মেয়ে বাচ্চাগুলোকে স্পেশালি ওদেরকে পড়াশুনো করানোর ব্যাপারে তাদেরকে ইয়ে করা এবং তাদেরকে তৈরি করা। এবং আমার অনেকগুলো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, যারা এখন হচ্ছে যে আমি একদম শুরু থেকে তাদেরকে আদর্শ লিপি থেকে শুরু করেছিলাম, এখন হচ্ছে তারা কেউ 7-এ পড়ে, কেউ 8-এ পড়ে। তো তাদের মধ্যে অনেকেই, আপনি প্রশ্ন করবেন কি হতে চাও, আমি ম্যামের মতো হতে চাই, আচ্ছা, বা আমি এটা করতে চাই। এটি হলো মানে আপনার আমি এটা ব্যক্তির আমার দায় থেকে ব্যক্তিগত আপনি দায় করেছেন। থেকে। আর কিন্তু হচ্ছে সামগ্রিকভাবে যদি শিল্পের দায় বলেন, সামগ্রিকভাবে সেটা আসলে সামগ্রিকভাবে অত বড় পরিসরে আমি এখন পর্যন্ত সেভাবে কিছু করতে পারিনি। তবে আমরা চেষ্টা করি, আমাদের যেমন আমাদের গ্রুপ আছে আবৃত্তির, যেটা আমি বাচিক, আমরা ওই যে যখন যেখানে ধরেন নারীদের উপর নিপীড়ন হয় বা নারীদের এই যে ধর্ষণ হয়, আমরা তার উপর হচ্ছে যে বিভিন্ন সাংগঠনিক সাংস্কৃতিক একটা ইয়ে তৈরি করি, বলয় তৈরি করি, এবং বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করি সেটার বিরুদ্ধে, মানে আমাদের যেগুলো জায়গা, সেই জায়গা থেকে আমরা কালকেও যাব উত্তরাতে একটা জায়গা, আমাদেরকে আমরা সব আবৃত্তি শিল্পীরা মিলে একটা এই নারী নিপীড়নের বিরুদ্ধে আমরা এর আগেও করেছি, ওনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, ওনারা যাননি। তো হচ্ছে যে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, খুব বড় পরিসরে হয়তো পারছি না, কিন্তু আমাদের ইয়ে অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা জলে চেষ্টা